This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শীর্ষ আদালত নির্দেশ না দিলেও আনম্যাপড ভোটারদের তালিকাও প্রকাশ করবে কমিশন। গতকাল নয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এ রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা 31,68,426। তথ্যগত অসঙ্গতি রয়েছে 94,49,132 ভোটারের। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আগামী 25শে জানুয়ারি দুটো তালিকায় সবাই দেখতে পাবে। গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, শহরের ওয়ার্ড অফিস সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় জনসমক্ষে এই তালিকা টাঙাতে হবে। আরও বলা হয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড হিসেবে চিহ্নিত তারা নিজেরা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি ও আপত্তি জমা দিতে পারেন। আর সেক্ষেত্রে ভোটারের সই বা টিপসই সহ অনুমতিপত্র বাধ্যতামূলক। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে জামিনে মুক্ত অভিযুক্তদের বীরের সম্মান শাসকের। জেল থেকে বেরোতেই ফুলের মালা পরিয়ে বরণ। গতকালই বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে জামিনে মুক্তি পান 6 জন। জঙ্গিপুর আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তারা। আর জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূলের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাদের বরণ করেন। গত 14 জানুয়ারি ফারাক্কায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিসে তাণ্ডব চলে। তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি। মানুষের স্বার্থে যে লড়াই করতে গিয়ে তোমাদের ভেতরে জেলখানায় হয়তো 6 দিন থাকতে হলো, এটা তোমাদের একটা বীরত্বর পরিচয়। মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, কি বলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার? ওর নামকা ওয়াস্তে ওই 6 জনকে ধরেছিল, যাদের হয়তো খুঁজলে দেখা যাবে যে তাদের কতটা দোষ ছিল। কিন্তু আসল অপরাধী যে ওখানকার এমএলএ, তার নামে একটা এফআইআর করেনি, উল্টে সে ধমকি দিয়েছিল। আপনারাই দেখিয়েছেন যে এরপর যদি কাউকে গ্রেপ্তার হয় মালদা জুড়ে আগুন জ্বলবে। কতটা নির্লজ্জ একটা সরকার হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাংলা অশান্ত হচ্ছে কেন? তার কারণ এই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া, যেটা বিজেপির নির্দেশে হচ্ছে, বিজেপির সাহায্য করার জন্য হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর তার জন্য এই বিজেপি নেতারাও ইললজিক্যাল হয়ে গেছে যে মানুষের ওপর চাপিয়ে মানুষকে হেনস্থা করে তবে নাকি তারা নির্বাচন জিতবে। মানুষ তার প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। এইভাবে মানুষের অধিকার কাড়া যায় না, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায় না। এই সমস্ত ঘটনার যদি কারোর বিরুদ্ধে এফআইআর করতে হয়, তাহলে করতে হবে, করা উচিত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। ফের আইন কানুনকে বুড়ো আঙুল। এবার শুনানি কেন্দ্রেই দাদাগিরি বাসন্তী তৃণমূল নেতা রাজা গাজীর। পুলিশের সামনে কমিশনকে তুলোধনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। মাইক হাতে প্রচার বিতর্কিত নেতার। বুধবার ফুলতলি নারায়ণতলা বিদ্যামন্দির স্কুলের ঘটনা। এর আগে গাড়ির বনেটে চেপে অভিষেকের সভায় গিয়ে বিতর্কের মুখে পড়েন বাসন্তীর তৃণমূল নেতা। মহিলারা কি বলছে, এই যে তোমাদেরকে হয়রানি করছে, এই লড়াইটা 26-এ ঠিকঠাক হবে তো? তোমাদের এই নোটিশগুলো কে পাঠিয়েছে? না, এটা তো এখন হলো, আর সামনে কি করতে হবে? 26-এ ভালো করে দিতে হবে তো? বাস, ঠিক আছে। কারা 26-এ ভালো করে দেবে, হাত তোলো তো দেখি। হিয়ারিং এসছে, সেখানে এসআইআর প্রক্রিয়াকরণের নামে, অর্থাৎ নির্বাচন কমিশন আধিকারিক নামে কুরুচিকর মন্তব্য, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে কুরুচিকর মন্তব্য করছে। যে এই যে রাজা গাজী, সে তো নির্বাচন কমিশনার কেউ না, একজন তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে কিভাবে এই ধরনের
কুরুচিকর মন্তব্য, মিথ্যা ঘটনাগুলোকে সামনে রেখে আর অশান্তির আগুন জ্বালিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করছে। অতি দ্রুত এই মাইক হাতে নিয়ে নির্বাচন কমিশনারের নামে যে মিথ্যা রটনা সেগুলোকে বন্ধ করা এবং একে গ্রেপ্তার করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়। আসানসোলে এই মুহূর্তে নজর রাখবো বামেদের বিক্ষোভে উত্তেজনা। এসআইআর হয়রানির প্রতিবাদেই বামেদের বিক্ষোভ। পরিস্থিতি সেখানে কি জানবো আমাদের প্রতিনিধি চন্দ্রশেখরের কাছ থেকে। চন্দ্রশেখর, আসানসোলে এসডি অফিস অর্থাৎ যিনি ইয়ারও তাকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সিপিএম এর পক্ষ থেকে। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল উত্তর এবং দক্ষিণে যারা কর্মী রয়েছেন, বাম কর্মী, তাদেরকে নিয়ে মিছিল বের হয় আসানসোল বিএনআর মোড় থেকে। কিন্তু এসডি অফিসে তারা ঢুকতে পারেনি, কারণ পুলিশ তাদেরকে বাধা দেয়, গেট লাগিয়ে দেওয়া হয় এবং তারা ডেপুটেশন দিতে না পেরে রাস্তার উপরেই বসে পড়েন এবং অবরুদ্ধ হয়ে পড়ে আসানসোল বিএনআর থেকে কোর্ট মোড় পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি সাময়িক অবরুদ্ধ হয়ে পড়ে এবং তারা জানিয়ে যান যে মহকুমা শাসককে তারা জানিয়েছিলেন যে তারা ডেপুটেশন দিতে আসবেন, তারপরও তিনি উপস্থিত ছিলেন না। এই নিয়ে ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এদিন। এবং তার আরও একটি অভিযোগ, এই এসডি অফিসে যেদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফর্ম 7 ছিনতাই হলো, যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তখন কিন্তু পুলিশের ভূমিকা দেখা যায়নি। এসডিও আজকে বলা হচ্ছে 144 ধারা, তাই ঢুকতে দেওয়া হবে না। সেই দিন কোথায় ছিল সেই প্রশ্ন কিন্তু বামেরাও প্রশ্ন তুলেছেন। বুঝলাম, ধন্যবাদ চন্দ্রশেখর। এটাকে আমরা মোকাবেলা করার জন্য রাস্তায় নেমেছি। দুটো রাজনৈতিক দল বাইনারি করছে, তারা হিন্দু মুসলমান করছে, তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে। আমরা বলছি যারা ভারত, যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে। প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয়। আইপ্যাক কাণ্ডের পর আজ কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানির আগে ইডি দপ্তরে জোর তৎপরতার। এর মধ্যেই বিকেলে কলকাতায় পৌঁছবেন রাহুল নবীন। কলকাতায় আসার পর তার কি কি বৈঠক হতে পারে, কি কি প্ল্যান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাইবো, জানবো আমাদের প্রতিনিধি সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো, আজকে সন্ধ্যেবেলায় পৌঁছানোর কথা ইডি ডিরেক্টর রাহুল নবীনের, এবং আজকে পৌঁছানোর পর আজকে তিনি হোটেলে থাকবেন। আগামীকাল সিজিও কমপ্লেক্সে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে রাহুল নবীনের। মূলত ইস্টার্ন জোনাল যে হেডকোয়ার্টার কলকাতা, সেই সিজিও কমপ্লেক্সের সমস্ত অফিসারদের সঙ্গে তিনি কথা বলবেন, প্রত্যেকটা মামলার স্ট্যাটাস রিপোর্ট নেবেন, রিভিউ মিটিং করবেন এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ আইপ্যাক মামলা নিয়ে বা আইপ্যাক তদন্তে নেমে ইডিকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এবং সেখানে এই কলকাতা ব্রাঞ্চের যে সমস্ত অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কথা বলে তিনি ঘটনা আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য নেওয়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে সেটাকে সামলাতে হবে। তার পাশাপাশি আগামী 3 তারিখে 3রা ফেব্রুয়ারি যেহেতু এই আইপ্যাক মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে কিভাবে সেটাকে আরও শক্তভাবে মোকাবিলা করা যায় সেটা নিয়েও আলোচনা করবেন। তার কারণ দিল্লি থেকে তার সঙ্গে আরও 3 জন লিগ্যাল অ্যাডভাইজার তাদের আসার কথা রয়েছে, তাদের উপস্থিতিতে এই বৈঠকটা হবে এবং আগামীকাল 9:30টায় ইডির প্রত্যেক অফিসারকে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে লাঞ্চ করবেন রাহুল নবীন এবং তার পরবর্তীতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং সিবিআইয়ের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে তার সূচি অনুযায়ী। তার পাশাপাশি ইডি দপ্তর মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে সেটা আমি বুঝি না, কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটা চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। স্পেকুলেশনে বলে আমি কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি?